ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সার্ভেইং চ্যাপ্টার 11 ঘের জরিপের নীতিমালা সম্পর্কে। চ্যাপ্টারে যে বিষয়গুলো থাকছে, প্রথমে থাকছে ঘের বা ট্রাভার্স, থিওডলাইট ট্রাভার্সিং এ মাঠের কাজের তালিকা, অন্তর্ভুক্ত কোন পদ্ধতি ও পরোক্ষ কোন পদ্ধতি দ্বারা ঘের দেওয়া, ঘের নিরীক্ষণ, ঘের অঙ্কন প্রক্রিয়া, ঘেরের কোণ হতে পেয়ারিং নিরূপণ, এই টপিক্সটা ইম্পর্ট্যান্ট। ঘেরের স্থানাঙ্ক নিরূপণ, বোডিসের নিয়ম, ট্রানজিটের নিয়ম। এই বোডিসের নিয়ম, ট্রানজিটের নিয়মটা হচ্ছে মূলত দুইটা চেক করার দুইটা সিস্টেম, যে ঘের দেওয়া, ঘেরের স্থানাঙ্ক নিরূপণ ঠিক আছে কিনা, বদ্ধঘের সমতাকরণ, এবং সর্বশেষ থাকছে এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এবং এর মাঝে এই চ্যাপ্টারের যে কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো আলোচনা করা হবে। তো শুরুতে আসে ঘের বা ট্রাভার্স। আচ্ছা, ঘের বা ট্রাভার্সটা কি? ঘের আমরা সকলে চিনি কম বেশি, বিশেষ করে যাদের গ্রাম এলাকায় বাসা। ঘের হচ্ছে যেখানে মাছ চাষ করা হয়, তাই না? বড় একটা এরিয়া থাকে যেটা হচ্ছে মাটির দ্বারা চারপাশে ঘেরা থাকে, মাঝে পানি থাকে, মাছ চাষ করা হয়, এরকম বড় এরিয়াটা হচ্ছে ঘের। তো সার্ভেইং এর বাসায় ঘেরটা আবার একটু ভিন্ন, এরকমই অনেকটা, ঘেরের স্ট্রাকচারটা এরকমই হয়, ঘেরের বাহুগুলো আবদ্ধ থাকে। তো সার্ভেইং এর বাসায় ঘেরটা হচ্ছে ট্রাভার্স স্টেশন দিয়ে অতিক্রমকারী নির্দিষ্ট দিক ও দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্যমানের ধারাবাহিক সরল রেখা দ্বারা সৃষ্ট কাঠামোকে ঘের বলে। অর্থাৎ অনেকটা সেমই, কিন্তু যে ট্রাভার্স জরিপ যখন করা হয় তখন ট্রাভার্স স্টেশন দিয়ে যে রেখাগুলো অতিক্রম করে, এই রেখাগুলো নির্দিষ্ট দিক থাকে ও দৈর্ঘ্য থাকে। এই নির্দিষ্ট দিক ও দৈর্ঘ্যমানের রেখাগুলো দ্বারা ধারাবাহিক মানের সরল রেখা দ্বারা সৃষ্ট যে কাঠামো, এটাকে বলা হয় ঘের। ঘের হচ্ছে দুই প্রকার, বদ্ধ ঘের এবং খোলা ঘের। বদ্ধ ঘের বা ক্লোজ ট্রাভার্সটা হচ্ছে ঘেরটা যদি এমন হয় যে কোনো একটা নির্দিষ্ট ট্রাভার্স স্টেশন হতে শুরু হয়ে এটা আবার ওই জায়গায় এসে মিলে গেছে, তাহলে এটা হচ্ছে বদ্ধ ঘের বা ক্লোজ ট্রাভার্স। আর যদি এমন হয় যে নির্দিষ্ট ট্রাভার্স স্টেশন হতে আরম্ভ হয়ে ওইখানে এসে মিলে যায়নি, যে ওইখানে এসে মিলিত হয়নি, তাহলে এটাকে বলা হচ্ছে খোলা ঘের বা ওপেন ট্রাভার্স। এরকম যদি হয় যে এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে খোলা ঘের বা ওপেন ট্রাভার্স। ওকে, দেন আসছে থিওডলাইট ট্রাভার্সিং এ মাঠের কাজের তালিকা। থিওডলাইট যন্ত্রের মাধ্যমে যে ট্রাভার্স বা ঘের জরিপ করা হয়, এক্ষেত্রে মাঠে আসলে কি কি কাজ করা লাগে? অ্যাট ফার্স্ট করা লাগে হচ্ছে পর্যবেক্ষণ বা তদন্ত জরিপ। প্রথমে সাইটটা ইনভেস্টিগেশন করা লাগে, যে সাইটের কোথায় কি অবস্থান, এখানে কিভাবে কাজের অগ্রগতি নির্ণয় করা যায়। এরপরে স্টেশন নির্বাচন, চিহ্নিতকরণ, সম্পর্ক নির্দেশকরণ, অর্থাৎ ট্রাভার্স স্টেশন কোথায় কোথায় হবে, কোথায় কোথায় ট্রাভার্স বসানো হবে, এই জিনিসগুলা চিহ্নিতকরণ করা হয়, নির্বাচন করা হয়। জরিপরেখা পরিমাপ করা হয়। জরিপরেখা পরিমাপ করাটা হচ্ছে এখানে আসল কাজ। এরপর জরিপতব্য এলাকার গুরুত্বপূর্ণ বস্তুগুলোর বিশদ পরিমাপ গ্রহণ করা হয়, আর জরিপে প্রাপ্ত সকল তথ্যাদি ফিল্ড বুকে যেটা থাকে ওটাতে লিপিবদ্ধকরণ করা হয়। ওকে, এরপর আসতেছে অন্তর্ভুক্ত কোন পদ্ধতি ও প্রত্যক্ষ কোন পদ্ধতি দ্বারা ঘের দেওয়া। এই মূলত দুইটা পদ্ধতি যার মাধ্যমে আসলে এই যে ট্রাভার্স জরিপ করা হয়, ঘের দেওয়া হয়। অন্তর্ভুক্ত কোন পদ্ধতিটা হচ্ছে, এটাতে যেটা করা হয়, প্রথমে একটা রেখার বেয়ারিং মাপা হয়। অন্তর্ভুক্ত কোন পদ্ধতিতে একটা রেখার বেয়ারিং মাপার পর বাদ বাকি রেখাগুলোর সাথে যে অন্তর্ভুক্ত কোণ আছে ওই কোণগুলো মাপা হয়। তো এই প্রক্রিয়াটা মূলত বদ্ধ ঘেরের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। যে সাপোজ এটা একটা ঘের এ বি সি ডি ই এফ, এটা যদি একটা ঘের হয়, তাহলে অন্তর্ভুক্ত কোণ পদ্ধতিতে প্রথমে একটা রেখার বেয়ারিং মাপা হয়। একটা রেখার বেয়ারিং মাপার পরে বাদ বাকি রেখাগুলোর যে অন্তর্ভুক্ত কোণ, এই যে অন্তর্ভুক্ত কোণগুলো, এটা অন্তস্থ কোণ হতে পারে, বহিস্থ কোণের পরিমাপ নেওয়া হতে পারে, এই কোণগুলো পরিমাপ নেওয়া হয়। এই পদ্ধতিতে আছে অন্তর্ভুক্ত কোণ পদ্ধতিতে ঘের দেয়। আর প্রত্যক্ষ কোণ পদ্ধতিটা মূলত খোলা ট্রাভার্সের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এই পদ্ধতিতে প্রথম স্টেশনে যন্ত্র বসিয়ে প্রারম্ভিক বাহুর বেয়ারিং মাপা হয়, পরবর্তীতে অন্যান্য স্টেশনে যন্ত্র বসিয়ে এই যে বাহুর বেয়ারিংগুলো, কোণগুলো নির্ণয় করা হয়। তো এইভাবে দুইটা পদ্ধতির মাধ্যমে দুই প্রকার ঘের দেওয়া হয়ে থাকে। ঘের নিরীক্ষা কয়েক প্রকার নিরীক্ষা হয়ে থাকে। যে ঘেরের তো দুইটা মাপ থাকে, একটা কৌণিক মাপ থাকে আর একটা কি রৈখিক মাপ থাকে। অর্থাৎ এটা যদি একটা ঘের হয় তাহলে ঘেরের বাহুগুলোর একটা রৈখিক মাপ থাকে। এটা যদি এবি হয়, এই ঘেরের বাহুর একটা রৈখিক মাপ থাকে, এবং প্রত্যেকটা বাহুর দুইটা বাহুর অন্তর্গত যে কোণগুলো থাকে এই কোণের একটা মাপ থাকে। তো ঘেরের নিরীক্ষাতে দুইটা জিনিস, একটা হচ্ছে কৌণিক নিরীক্ষা, একটা হলো রৈখিক মাপ নিরীক্ষা। কৌণিক মাপ নিরীক্ষাতে প্রথমত যে কোনো বদ্ধ ঘেরের অন্তস্থ কোণের সমষ্টি হয় 2n-4 সমকোণ, বহিস্থ কোণের সমষ্টি হলো 2n+4 সমকোণ, যেখানে nটা হলো বাহুর সংখ্যা, এখানে nটা হলো বাহুর সংখ্যা। অর্থাৎ একটা ঘেরের যদি সাপোজ একটা ঘেরের 6টা বাহু আছে, অর্থাৎ ষড়ভুজাকৃতির একটা ঘের, তাহলে ওই ঘেরের সম্পূর্ণ অন্তস্থ কোণের সমষ্টি হবে কত? 2n-4 সমকোণ ইন্টু 90, দ্যাট মিনস 2 ইন্টু, যদি একটা ঘেরে 6টা বাহু থাকে তাহলে n এর মান 6, 2 ইন্টু 6 - 4 ইন্টু 90, তাহলে এটা হবে কত?
720 ডিগ্রি। তাহলে যদি একটা 6 বাহু বিশিষ্ট একটা ঘের থাকে তাহলে তার সকল অন্তঃস্থ কোণের সমষ্টি হবে 720 ডিগ্রি। তারপর বহিস্থ কোণের সমষ্টিও সেম অ্যাজ এই সূত্র দিয়ে নির্ণয় করা হয়। যে কোনো বদ্ধঘেরের প্রতিসরণ কোণের বীজগাণিতিক সমষ্টি 360 ডিগ্রি হবে। ট্রাভার্সের সর্বশেষ থেকে সমক বেয়ারিং, প্রারম্ভিক বিন্দুতে পশ্চাৎ বেয়ারিং দুইটা সমান। এই হচ্ছে কৌণিক মাপ নিরীক্ষা। এরপর আসে রৈখিক মাপ নিরীক্ষা। রৈখিক মাপ নিরীক্ষার ভিতর শিকল বা টেপের পরিমাপজনিত ত্রুটি নিরীক্ষা করার জন্য প্রতিটি বাহুকে বিভিন্ন দিনে সমান সূক্ষ্মতায় দুইবার বিপরীত পরিমাপ করা উচিত। এখানে নিরীক্ষা দুইটা হচ্ছে মূলত বদ্ধঘেরের সকল উত্তরায়নের সমষ্টি ও সকল দক্ষিণায়নের সমষ্টি সমান হবে, অর্থাৎ সামেশন অফ নর্থ ইজ ইকুয়াল টু সামেশন অফ সাউথ হবে, আর সামেশন অফ ইস্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়েস্ট, সকল পূর্বায়ন সকল পশ্চিমায়নের সমষ্টি সমান হবে। কিন্তু আরও কিছু স্টেপ এখানে আছে। কাজের অগ্রগতির মাঝে মাঝে বিরতি দিয়ে জ্যোতিষীয় পর্যবেক্ষণের মধ্যে কোণের বিশুদ্ধতা নিরীক্ষা। সার্ভেইং জিনিসটার সাথে এই যে জ্যোতিষবিজ্ঞানটা একটু জড়িত, এখানে কিছু জ্যোতিষীয় পরিভাষা চলে আসে মাঝে মধ্যে। এবার হচ্ছে ঘের অঙ্কন প্রক্রিয়া হচ্ছে দুইটা কোণ এবং দূরত্ব পদ্ধতি, একটা হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতি। তো কোণ দূরত্ব পদ্ধতিতে যেটা করা হয় যে একটা ট্রাভার্স স্টেশনে থিওডলাইট বসিয়ে একটা বাহুর প্রারম্ভিক বেয়ারিং নির্ণয় করা হয় এবং প্রত্যেকটা বাহুর অন্তর্গত কোণগুলো পরিমাপ করা হয়, যেটা এইমাত্র আলোচনা করলাম। তো এই পদ্ধতিতে কোণ এবং দূরত্ব পরিমাপ করে ঘের অঙ্কন করা হয়। আর স্থানাঙ্ক পদ্ধতি হচ্ছে বিভিন্ন পয়েন্টের কোঅর্ডিনেট নির্ণয় করা হয়, এই কোঅর্ডিনেটের সাহায্যে ঘের দেওয়া হয়, এটা হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতি। তো এখন এই ঘের জরিপ সম্পর্কিত কিছু প্রবলেম দেখব। এই প্রবলেমগুলো দেখলে আশা করি আমরা ক্লিয়ার হব যে স্থানাঙ্ক পদ্ধতি বা কোণ ও রেখা পদ্ধতিতে কীভাবে আসলে ঘের দেওয়া হয়। বলছে এবি রেখার দৈর্ঘ্য বিয়ারিং যথাক্রমে 75 মিটার 180 ডিগ্রি 30 মিনিট হলে এবি রেখার অক্ষাংশ দ্বিঘাংশ বের করতে হবে। ওকে, তো এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যে ফর্মুলা আছে, ফর্মুলাটা প্রথমে লিখি। ফর্মুলাটা আগে জানতে হবে, সেটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশ লঙ্গিটিউড বা এল, এল ইজ ইকুয়াল টু ছোটো হাতের এল কস থিটা, আর দ্রাঘিমাংশ হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডিপার্চার থেকে আসছে ডি, দ্রাঘিমাংশ ডি ইজ ইকুয়াল টু এল সাইন থিটা, যেখানে থিটা হলো হ্রাসকৃত বিয়ারিং, যেখানে থিটা হলো কোনো রেখার হ্রাসকৃত বিয়ারিং। তাহলে যদি বিয়ারিংয়ের মানটা বিয়ারিংয়ের মান যদি এভাবে দেওয়া থাকে, কোনো দিক না দেওয়া থাকে এবং সেটা 180-র বেশি হয়, তাহলে বুঝতে হবে এটা অবশ্যই হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং দেওয়া আছে। তো হ্রাসকৃত বিয়ারিংয়ের মান সবসময় 180-র ভিতর হয়ে থাকে বা 180-র কম হয়ে থাকে, আর পূর্ণবৃত্ত বিয়ারিংয়ের মান 180 থেকে বেশি হয়, এবং হ্রাসকৃত বিয়ারিংয়ের সাথে অবশ্যই দিক দেওয়া থাকে, যে নর্থ সাউথ বা নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এরকম। তাহলে এখানে এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং থিটা হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। ওকে, তাহলে এখানে এই প্রবলেমটাতে বলছে এবি রেখার দৈর্ঘ্য বিয়ারিং যথাক্রমে 75 মিটার ও 186 ডিগ্রি 30 মিনিট হলে এবি রেখার অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট যে কোণটা দেওয়া আছে, মানে যে বিয়ারিংটা দেওয়া আছে, এটাকে হ্রাসকৃত বিয়ারিং নিতে হবে, এটা আছে পূর্ণবৃত্ত বিয়ারিং। তাহলে দেখি, এটা হচ্ছে কোঅর্ডিনেট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো সংজ্ঞা থেকে আমরা জানি যে পূর্ণবৃত্ত বিয়ারিং হচ্ছে WCB বা হোল সার্কেল বিয়ারিংটা হচ্ছে কোনো রেখা, মানে উত্তর রেখা হতে ডানাবর্তে ঘুরে যে আনুভূমিক কোণ সৃষ্টি করে তাকে বলা হয় তার পূর্ণবৃত্ত বিয়ারিং। যদি আমরা চিন্তা করি যে 186 ডিগ্রি এটা এবি রেখা, তো এই এবি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং যদি হয় 186 ডিগ্রি 30 মিনিট, দ্যাট মিনস এই নর্থ লাইন বা উত্তর রেখা হতে ডানাবর্তে ঘুরে এই রেখাটা এই যে 186 ডিগ্রি কোণ তৈরি করছে। আর হ্রাসকৃত বিয়ারিং সংখ্যা হচ্ছে কোনো রেখা উত্তর রেখা হতে ডানাবর্তে ঘুরে, উত্তর রেখা হতে ডানাবর্তে বা বামাবর্তে ঘুরে উত্তর অথবা দক্ষিণ রেখার সাথে নিকটবর্তী যেটা হবে ওইটার সাথে যে কোণ উৎপন্ন করবে ওইটা হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। তো তাহলে পূর্ণবৃত্ত বিয়ারিং যদি এটা হয়, তাহলে হ্রাসকৃত বিয়ারিংয়ের হিসাব হবে এই যে নর্থ লাইন অথবা সাউথ লাইন থেকে যেটার কাছে ওটা থেকে হিসাব হবে। তাহলে এখানে এই প্রতিটা কোঅর্ডিনেটের মান আমরা জানি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে এটা 180, এ পর্যন্ত 270 এবং এটা হলো 360। ওকে, তাহলে হ্রাসকৃত বিয়ারিংয়ের সংজ্ঞা থেকে আমরা পাই যে হ্রাসকৃত বিয়ারিং হবে কোনটা, এই যে সাউথ লাইন থেকে এই রেখার যে কোণটা এইটা হবে হ্রাসকৃত বিয়ারিং। তাহলে এটা কীভাবে বের করবো, এই পর্যন্ত হচ্ছে 180 আর এই সম্পূর্ণটা ছিল 186 ডিগ্রি 30 মিনিট, দ্যাট মিনস এই কোণটা হবে 186 ডিগ্রি 30 মিনিট মাইনাস 180 ডিগ্রি, এটা করলে হবে তাহলে 6 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটাই হলো সে হ্রাসকৃত বিয়ারিং থিটা, 6 ডিগ্রি 30 মিনিট। ওকে, যদি বাহুটা এই কোঅর্ডিনেটে থাকতো সেক্ষেত্রে কী হতো, তো হ্রাসকৃত বিয়ারিংয়ের যে ডেফিনেশনটা হচ্ছে যে উত্তর অথবা দক্ষিণ যার নিকটবর্তী তার থেকে হিসাব হবে হ্রাসকৃত বিয়ারিং। তাহলে এই কোঅর্ডিনেটে যদি থাকতো তাহলে হিসাব করতাম আমরা নর্থ থেকে। সেক্ষেত্রে টোটাল 4 কোঅর্ডিনেটের মোট মান হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 থেকে এই পর্যন্তটা বিয়োগ দিতাম,
সাপোজ এটা 280, তাহলে 360 থেকে 280 বিয়োগ দিলে এইটুকু এই কোণের মানটুকু পেতাম, এটাই হতো হ্রাসকৃত বিয়ারিং। আর এখানে হ্রাসকৃত বিয়ারিং অবশ্যই দিক থাকবে, যেমন এটা পড়ছে কোনটা, সাউথ এবং ওয়েস্টের ভিতর, দ্যাট মিনস 6 ডিগ্রি 30 মিনিট সাউথ ওয়েস্ট। ওকে, এটা হলো থিটার মান। তো এখন মূল প্রবলেমে চলে আসি। তাহলে অক্ষাংশ এল ইজ ইকুয়াল টু আমরা জানি এল কস থিটা, যেখানে এলটা হচ্ছে দৈর্ঘ্য, তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 75 মিটার, তাহলে 75 cos 6 ডিগ্রি 30 মিনিট, আর দ্রাঘিমাংশ ডি হচ্ছে 75 cos 6 ডিগ্রি 30 মিনিট। এটা ক্যালকুলেশন করলে আসবে 74.52, আর দ্রাঘিমাংশ এটাকে ক্যালকুলেশন করলে আসবে 8.49। তো অক্ষাংশ হয় সাধারণত নর্থ এবং সাউথ পোল। এখানে কোনটা ছিল, এখানে আমাদের এটা ছিল হচ্ছে সাউথ ওয়েস্ট। অক্ষাংশটা হবে সাউথ এবং দ্রাঘিমাংশটা হবে ওয়েস্ট। অক্ষাংশটা হচ্ছে নর্থ এবং সাউথে, এবং দ্রাঘিমাংশের ভ্যালুটা থাকে হচ্ছে ইস্ট এবং ওয়েস্টের ভিতর। তো এখানে যেহেতু সাউথ ওয়েস্ট ছিল, তাহলে অক্ষাংশটা আসবে সাউথ এবং দ্রাঘিমাংশটা আসবে ওয়েস্ট। তো এই দুটো হলো অ্যান্সার, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। সবাই বুঝতে পারছে আশা করি। তো এই ফর্মুলার মাধ্যমে, এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো রেখার যদি বেয়ারিং দেওয়া থাকে তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারবো। এরপর আসে ঘেরের কোণ হতে বেয়ারিং নিরূপণ। একটা বদ্ধঘের দেখি, এটা যদি একটা বদ্ধঘের হয়, এখানে দুইটা সিস্টেম বুঝতে হবে, একটা হচ্ছে বাম আবর্তে, একটা হচ্ছে ডান আবর্তে। তো ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যেটা ঘড়ির কাঁটার দিকে, ওটা তো ডান আবর্তে, এইভাবে যেটা ঘুরে এটা। আর আরেকটা হচ্ছে বাম আবর্তে, যেটা এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ তার উল্টা ঘুরে। এখন এখানে ঘেরের কোণ হতে বেয়ারিং নিরূপণের ফর্মুলা হচ্ছে বাম আবর্তে এবং ডান আবর্তের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। সাপোজ এ বি রেখার বেয়ারিংটা দেওয়া আছে, তাহলে এ বি রেখার বেয়ারিং দেওয়া থাকলে এবং পরবর্তী রেখাগুলোর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা যেভাবে বেয়ারিং নির্ণয় করব সেটা হচ্ছে বাম আবর্তের ক্ষেত্রে বেয়ারিংটা হবে পি প্লাস এ প্লাস মাইনাস 180 ডিগ্রি, যেখানে পিটা হচ্ছে পূর্ববর্তী বাহুর বেয়ারিং, পিটা হলো পূর্ববর্তী বাহুর বেয়ারিং, এ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, এ হলো অন্তর্ভুক্ত কোণ। এখন সিস্টেমটা হচ্ছে যদি পি প্লাস এ করে 180 থেকে বেশি হয় তাহলে আমরা 180 বিয়োগ দিব, আর যদি পি প্লাস এ করে 180 কম হয় তাহলে 180 যোগ দিব। এটা হচ্ছে সিস্টেম বাম আবর্তের ক্ষেত্রে। এটা হচ্ছে অন্তর্ভুক্ত অন্তস্থ কোণ, ডান আবর্তের ক্ষেত্রে হচ্ছে উল্টা। ডান আবর্তের ক্ষেত্রে কোন রেখার বেয়ারিং হচ্ছে যে পি মাইনাস এ প্লাস মাইনাস 180, এই হলো ফর্মুলা। এখন বেয়ারিং নিরূপণের একটা প্রবলেম যদি সলভ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এইগুলো হচ্ছে অন্তস্থ কোণের ক্ষেত্রে। এই যে অন্তস্থ কোণের ক্ষেত্রে, হ্যাঁ, যদি কখনো বহিস্থ কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে, বহিস্থ কোণ দেওয়া থাকলে জাস্ট উল্টে যাবে, অর্থাৎ বাম আবর্তের যেটা প্লাস ছিল তাহলে বাম আবর্তের ক্ষেত্রে হবে মাইনাস এবং ডান আবর্তের ক্ষেত্রে হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে বহিস্থ কোণ দেওয়া থাকলে। তাহলে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো আশা করছি। এখানে একটা প্রবলেম বলছে যে একটি সুষম ষড়ভুজের এ বি বাহুর বেয়ারিং বাম আবর্তের ক্ষেত্রে 40 ডিগ্রি, এ এফ বাহুর বেয়ারিং ডান আবর্তের ঘেরের জন্য 280 ডিগ্রি হলো, অন্যান্য বাহুগুলোর বেয়ারিং নির্ণয় করো। দুইটা বেয়ারিং দেওয়া আছে বাম আবর্তে ডান আবর্তে, দুইভাবেই করতে হবে, যে কোনো একভাবে করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো প্রথমে এ বি সি ডি ই এফ একটা সুষম ষড়ভুজটা আঁকিয়ে নিই এইটা। তাহলে বাম আবর্তে যেহেতু, তাহলে এ বি সি ডি ই এফ। ওকে, তো প্রথমে বলছে যে বাম আবর্তের ক্ষেত্রে এ বি বাহুর বেয়ারিংটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমাদের অন্যান্য বাহুগুলোর সূত্র বেয়ারিং নির্ণয়ের ফর্মুলাটা ছিল কি, বাম আবর্তের ঘেরের ক্ষেত্রে পি প্লাস এ, ফর্মুলাটা হচ্ছে পি প্লাস এ প্লাস মাইনাস 180। তো এ বি দেওয়া আছে, তাহলে এরপর আমরা বিসি বাহুর বেয়ারিং নির্ণয় করব, দ্যাট মিনস বিসি করে লিখতে হবে পি প্লাস এ প্লাস মাইনাস 180। ওকে, এখন এটা ছিল অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ দেওয়া নাই, বাট এখানে বলা আছে সুষম ষড়ভুজ। তাহলে সুষম ষড়ভুজে অন্তর্ভুক্ত কোণ বা বহিস্থ কোণ কীভাবে নির্ণয় করতে হয় এটা দেখি আগে আমরা। কোনো সুষম বহুভুজের অন্তস্থ কোণ, বহুভুজের অন্তস্থ কোণের ফর্মুলাটা হলো 2n-4 ইন্টু 90/n, যেখানে এনটা হলো বাহুর সংখ্যা। তাহলে ষড়ভুজে বাহু থাকে কয়টা, 6টা, দ্যাট মিনস 2 ইন্টু n এর মান 6 মাইনাস 4 ইন্টু 90/, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 120 ডিগ্রি। দ্যাট মিনস
একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা অন্তর্ভুক্ত কোণের মান হলো 120 ডিগ্রি। আর যদি বহুভুজের বহিস্থ কোণ নির্ণয় করতে হয় সেক্ষেত্রে ফর্মুলাটা হয় +2n+4। তো অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ এর মান পেয়ে গেলাম, এ সমান 120 ডিগ্রি। তাহলে দেখি বিসি বিয়ারিং কী হবে, যেখানে পিটা হচ্ছে পূর্ববর্তী বাহুর বিয়ারিং, তাহলে পূর্ববর্তী বাহুর বিয়ারিং দেওয়া আছে 40 ডিগ্রি প্লাস এ হচ্ছে 120। এখন আসি, তাহলে 40 আর 120 করলে কত হয়? 160। 160 কি 80 থেকে 180 থেকে ছোটো, তো 180 থেকে ছোটো হলে 180 যোগ হবে, তাহলে এটা বিসি এর বিয়ারিং হবে 340 ডিগ্রি। ওকে, তো বিসির পর কি আসতেছে? এই যে আমরা কিন্তু বামাবর্তে ঘেরের ক্ষেত্রে করতেছি এইভাবে, ডান থেকে বামাবর্তে, দ্যাট মিনস বাম থেকে ডান দিকে আবর্তিত হচ্ছে। বামাবর্তে মানে হচ্ছে ডান থেকে বাম দিকে আবর্তিত হচ্ছে, এটা ডান থেকে বামের দিকে আসতেছে, এটা হচ্ছে বামাবর্তে। ওকে, তো বিসি করছি, এরপর হচ্ছে তাহলে সিডি। তো সিডি বাহুর বিয়ারিং কী হবে? একই, পি প্লাস এ প্লাস মাইনাস 180। তাহলে পিটা হচ্ছে পূর্ববর্তী বাহু, সিডি এর পূর্ববর্তী বাহু ছিল কে? বিসি। বিসি এর বিয়ারিং পেয়েছিলাম 340 ডিগ্রি প্লাস এ, এর মানটা হলো সবার জন্য 120। তাহলে এখানে 340 আর 120 করলে কি এটা 180 থেকে বড় হয়ে যাবে, তাহলে এখন 180 বিয়োগ দিতে হবে, 280 ডিগ্রি। সিডির পরে আসতেছে ডিই বাহু, তাহলে ডিই বাহুর ক্ষেত্রে সেম, পূর্ববর্তী বাহুর বিয়ারিং হলো 280 প্লাস এ 120। তাহলে 280 আর 120 যোগ করলে কি অবশ্যই 180 থেকে বড় হয়ে যাবে, তাহলে এটাও বিয়োগ দিতে হবে, এটা করলে আসবে 220 ডিগ্রি। ইএফ, ইএফ বাহুর বিয়ারিং তাহলে হবে কত? এর পূর্ববর্তী বাহুর বিয়ারিং হলো 220 প্লাস 120, এটাও 180 থেকে বড় হবে, দ্যাট মিনস এটাও বিয়োগ দিতে হবে, এটা আসছে 160 ডিগ্রি। ইএফটা আসছে 160 ডিগ্রি। এরপর আসতেছে এফ এ, তাহলে এফ এ বাহুর বিয়ারিং হবে 160 প্লাস 120 মাইনাস 180, এটা আসতেছে 100 ডিগ্রি। এরপর হচ্ছে এফ এর পরে আসতেছে আবার এফ এর পরে রিটার্ন করে আসতেছে এবি, মানে এবি বাহুর বিয়ারিংটা আমরা নির্ণয় করব, করে দেখবো যে এই যে 40 দেওয়া ছিল অ্যাট ফার্স্ট, এবি বাহুর বিয়ারিং 40 ডিগ্রি ধরে আমরা করছি, তো মিলে কিনা ওটা মিলে কিনা। এই যে এবি ইকুয়াল টু 40 ডিগ্রি দেওয়া ছিল, তো এবি হবে পূর্ববর্তী বাহু, এফ এর বিয়ারিং হচ্ছে 100 প্লাস 120 মাইনাস 180, মাইনাস 180 করলে আসতেছে 40 ডিগ্রি, দ্যাট মিনস মিলে গেছে, তার মানে আমাদের বিয়ারিং নির্ণয় করা ঠিক আছে। তো এই হলো সিস্টেম, যে একটা সুষম বহুভুজ দেওয়া থাকলে, যে কোনো একটা বাহুর বিয়ারিং দেওয়া থাকলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে আমরা প্রত্যেকটা বাহুর বিয়ারিং নির্ণয় করে ফেলবো। এই ছিল বামাবর্তের ক্ষেত্রে। বামাবর্তে ঘেরের ক্ষেত্রে এখন যদি ডানাবর্তে ঘের চিন্তা করি, তাহলে ঘেরটা ডানাবর্তে এঁকে নিয়ে এখানে এ এফ বাহুর বিয়ারিং দেওয়া ছিল 280 ডিগ্রি, তাহলে এ এফ, তারপরে এফ ই, তারপর ইডি, এভাবে করতে করতে যাবো, ফর্মুলাটা জাস্ট হবে কি? পি প্লাস এর জায়গা হবে পি মাইনাস এ। তো এটা বুঝতে পারছি সবাই আশা করি। পরবর্তী একটা অঙ্ক দেখি, যে একটি ট্রাভার্সের অন্তস্থ কোণ দেওয়া আছে, যদি এবি রেখার বিয়ারিং 336 ডিগ্রি হয় তবে অন্যান্য রেখার বিয়ারিং নির্ণয় করতে হবে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে ঘেরটা বামাবর্তে আছে অথবা ডানাবর্তে আছে, সামথিং কিছু একটা ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে লেট ঘেরটি বামাবর্তে, লেট ঘেরটি বামাবর্তে দেওয়া হয়েছে। ওকে, তাহলে ঘেরটি যদি বামাবর্তে দেওয়া হয়, তাহলে এ বি সি ডি ই এফ প্রত্যেকটার অন্তস্থ কোণ দেওয়া আছে, তাহলে এটা সুষম ষড়ভুজ না, এটার কোণগুলো যেহেতু এলোমেলো আছে, এরকম করে দেওয়া আছে। এবি রেখার বিয়ারিং হলো 336 ডিগ্রি। ওকে, তাহলে যদি বামাবর্তে দেওয়া থাকে তাহলে এবির পরে আসবে বিসি। তাহলে আমরা জানি কি বিয়ারিং এর ফর্মুলাটা হচ্ছে পি প্লাস এ, বামাবর্তের ক্ষেত্রে প্লাস মাইনাস 180। এখানে পিটা হচ্ছে পূর্ববর্তী বাহুর বিয়ারিং, এ হচ্ছে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, 180 তো প্লাস মাইনাস হবে। ওকে, এখন যদি অন্তর্ভুক্ত কোণ যদি সুষম বহুভুজ হয়ে থাকে সেক্ষেত্রে সবগুলো অন্তর্ভুক্ত কোণ একই, বাট বহুভুজটা যদি সুষম না হয় তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অন্তর্ভুক্ত কোণ কোনটা নিব, যে বাহুর বিয়ারিংটা দেওয়া আছে এবং যে বাহুর বিয়ারিংটা নির্ণয় করব, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ আমরা নিব। তাহলে যদি এ বি বাহুর বিয়ারিং দেওয়া আছে আমরা বিসি নির্ণয় করবো, তার অন্তর্ভুক্ত কোণ নেব কোনটা? বি। তাহলে বিসি এর বিয়ারিং নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ নেব কোণ বি। সেম এজ বিসির বিয়ারিং এর রেসপেক্টে আমরা সিডি এর বিয়ারিং নির্ণয় করব, তাহলে কোণ নিব বিসি এবং সিডি, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হলো কোণ সি। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, না হলে অঙ্ক ভুল যাবে। তাহলে বিসি এর বিয়ারিংটা হবে পি প্লাস এ, পি হলো এ বি এর পূর্ববর্তী বাহুর বিয়ারিং 336 ডিগ্রি প্লাস এ, তাহলে এ বি এবং বিসি এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? কোণ বি। তাহলে এটা দেওয়া আছে 99 ডিগ্রি 23 মিনিট 14 সেকেন্ড, দুইটাকে যোগ করলে অবশ্যই 180 থেকে বড় হবে, দ্যাট মিনস এখানে আমরা মাইনাস করব 180 ডিগ্রি।
এটা ক্যালকুলেশন করলে আসবে 255 ডিগ্রি 23 মিনিট 14 সেকেন্ড। বিসির পরে আসবে সিডি। তাহলে সিডি বাহুর ক্ষেত্রে এর পূর্ববর্তী বাহুর বিয়ারিং পেয়েছি 255 ডিগ্রি 23 মিনিট 14 সেকেন্ড প্লাস, তো সিডি এর ক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ নেব সি, যেটা হলো 115 ডিগ্রি 21 মিনিট 53 সেকেন্ড। এবার এই দুইটা থেকে মাইনাস দিব 180, যেহেতু দুইটার যোগফল 180 থেকে বড়, তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 190 ডিগ্রি 45 মিনিট 7 সেকেন্ড। তাহলে বিসি সিডি এর পরে আসবে ডিই। তো ডি এর ক্ষেত্রে কি হবে, এর পূর্ববর্তী বাহু ছিল সিডি, এটা অন্তর্ভুক্ত হচ্ছে 190 ডিগ্রি 45 মিনিট 7 সেকেন্ড প্লাস সিডি এবং ডিই এর অন্তর্ভুক্ত কোনটা, কোণ ডি। কোণ ডি এর ভ্যালু দেওয়া আছে 119 ডিগ্রি 22 মিনিট 53 সেকেন্ড। দুইটাকে যোগ করে 180 বিয়োগ, তো এটাকে ক্যালকুলেশন করলে ডি আসবে 130 ডিগ্রি 8 মিনিট 0 সেকেন্ড। ডি এর পর আসবে ইএফ, তাহলে ডি এর পর আসবে ইএফ। তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণ হবে কোণ ই, তাহলে পূর্ববর্তী বাহুর ব্যাং 130 ডিগ্রি 8 মিনিট 0 সেকেন্ড প্লাস কোণ ই এর ভ্যালু দেওয়া আছে 19 ডিগ্রি, এটা হবে 79 ডিগ্রি 17 মিনিট 34 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 29 ডিগ্রি 25 মিনিট 34 সেকেন্ড। ওকে, ইএফ পেলাম। এবার হচ্ছে এফ এ। তো এফ এর ক্ষেত্রে ইএফ এর বিয়ারিং ছিল 29 ডিগ্রি 25 মিনিট 34 সেকেন্ড প্লাস কোণ এফ, ইএফ এবং এএফ এর অন্তর্ভুক্ত কোণ হলো এফ। কোণ এফটা হলো 109 ডিগ্রি 59 মিনিট 33 সেকেন্ড। এবার লক্ষণীয় বিষয়, 109 এবং 29কে যোগ করলে কিন্তু 180 থেকে ছোট হবে, দ্যাট মিনস 180 এখানে যোগ করতে হবে। তাহলে 180 যোগ করবো, তাহলে 180 যোগ করলে এফ এর বিয়ারিংটা হবে 319 ডিগ্রি 25 মিনিট 7 সেকেন্ড। এফ এ। এবার সর্বশেষ এ বি এর বিয়ারিংটা আমরা চেক দিব। তাহলে এ বি এর বিয়ারিং অ্যাজ পার ফর্মুলা 319 ডিগ্রি 25 মিনিট 7 সেকেন্ড, এর সাথে প্লাস হবে কোণ এ। কোণ এটা দেওয়া ছিল 196 ডিগ্রি 34 মিনিট 53 সেকেন্ড। এই দুইটাকে যোগ করলে 180 থেকে বেশি হবে, দ্যাট মিনস এখানে 180 বিয়োগ, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 336 ডিগ্রি। তো এটা যেহেতু 336 ডিগ্রি চলে আসছে, আর আমাদের দেওয়া ছিল শুরুতেই যে এবি রেখার বিয়ারিং 336 ডিগ্রি, এটা ধরে নিয়ে করছিলাম, মিলে গেছে, দ্যাট মিনস আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আর এই বেশ পাশে লিখে দিব যাচাইকৃত। তো এই ছিল যে একটা বদ্ধ ট্র্যাভার্স বা খোলা ট্র্যাভার্সে যদি কোনো একটা বাহুর বেয়ারিং এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে কীভাবে পরবর্তী অন্যান্য বাহুগুলোর বেয়ারিং নির্ণয় করা হয়, সবাই বুঝতে পারছি আশা করি। এখন আর একটা প্রবলেম দেওয়া আছে প্রতিসরণ কোণ। ওকে, তো প্রতিসরণ কোণের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রতিসরণ কোণের ক্ষেত্রে বাম থাকলে মাইনাস করতে হবে আর ডান থাকলে প্লাস করতে হবে। ওকে, খুবই সিম্পল অঙ্ক। এখানে বলছে ক খ খ এবং গ ঘ রেখার প্রতিসরণ কোণ দেওয়া আছে 50 ডিগ্রি বাম ও 40 ডিগ্রি ডান হলে, এবং ক খ রেখার বিয়ারিং যতক্ষণ 130 ডিগ্রি হলে খ গ ঘ রেখার বিয়ারিং নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ক খ খ গ আর গ ঘ একটা একটা এরকম একটা বদ্ধ ট্র্যাভার্সের মতো ক খ গ যার 3 বাহু, ক খ রেখার বিয়ারিং দেওয়া আছে 130 ডিগ্রি। ওকে ফাইন, তাহলে এরপরে তাহলে আমরা খ গ এর বিয়ারিং নির্ণয় করবো। তাহলে ক খ এর বিয়ারিং যেটা 130 ডিগ্রি, এর সাথে যদি খ গ রেখার প্রতিসরণ কোণে, যে খ গ রেখার প্রতিসরণ কোণ হচ্ছে 50 ডিগ্রি বাম, তো বাম থাকলে এটা মাইনাস হবে -50 ডিগ্রি। তো 130 থেকে 50 বিয়োগ করলে এটা হবে 80 ডিগ্রি। গ ঘ রেখার বিয়ারিংটা এর পূর্ববর্তী খ গ এর বিয়ারিং হলো 80 ডিগ্রি। এরপর গ ঘ এর ক্ষেত্রে প্রতিসরণ কোণ বলা আছে 40 ডিগ্রি ডান, তো ডান থাকলে প্লাস 40 ডিগ্রি, এটা করলে হবে 120 ডিগ্রি। তো এইটাই অ্যান্সার। প্রতিসরণ কোণ দেওয়া থাকলে খুবই সিম্পল, দুইটা ফর্মুলা মনে রাখলে হবে, যে বাম থাকলে বাম বলা থাকলে প্রতিসরণ কোণ মাইনাস করবো, ডান থাকলে প্লাস করবো।
জাস্ট এটুকুই। ঘেরের স্থানাঙ্ক নিরূপণ, ঘেরের স্থানাঙ্ক নিরূপণটা মূলত কিছুই না, এটা হচ্ছে এটা আমরা একটা টেবিল যদি দেখি তাহলে বুঝতে পারবো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, তো ঘেরের একটা বাহু যদি প্রথম কোঅর্ডিনেটের ভিতর থাকে, যদি এটা থেকে 0 থেকে 90 ভিতর, তো 0 থেকে 90 ভিতর মানে এই কোঅর্ডিনেটটা যদি থাকে, আমরা এটা 0, 90, 180, 270, এটা হচ্ছে 360, তাহলে 0 থেকে 90 ভিতর থাকলে এটা হ্রাসকৃত বিয়ারিং কী হবে? এটা হ্রাসকৃত বিয়ারিংয়ের দিক হবে নর্থ ইস্ট। যদি 90 থেকে 180 ভিতর থাকে তাহলে এটা কী হবে? 90 থেকে 180 হলে এটা হবে সাউথ ইস্ট। যদি 180 থেকে 270 ভিতর থাকে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে সেক্ষেত্রে দিক কী হবে? সাউথ ওয়েস্ট। এবং যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে 270 থেকে 360 ভিতর, তাহলে এটার ডিরেকশন হবে নর্থ ওয়েস্ট। তো এটাই হলো আর কি হ্রাসকৃত বিয়ারিং। এরপর আসে বডিসের নিয়ম, ট্রানজিটের নিয়ম। বডিস ও ট্রানজিটের নিয়মটা হচ্ছে মূলত এই যে চেক দেওয়ার দুটা সিস্টেম। বডিসের নিয়ম বলতেছে যে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার মাধ্যমে ভ্রান্তির পরিমাণ নির্ণয় করা হয়। তো বডিসের নিয়মের ফর্মুলাটা হচ্ছে কোনো একটা ঘেরের কোনো বাহুর অক্ষাংশ অথবা বা দ্বিঘাংশের সংশোধনী, অক্ষাংশ বা দ্বিঘাংশের সংশোধনী হবে সমান হলো অক্ষাংশ বা দ্বিঘাংশের মোট ভ্রান্তি ইনটু হলো বাহুর দৈর্ঘ্য বাই ঘেরের পরিসীমা। আর বডিসের নিয়মে অনুমান করা হয় যে এই দৈর্ঘ্য পরিমাপের যে ভ্রান্তিটা বাহুর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তো আর বডিসের নিয়মের ফর্মুলাটা হচ্ছে কোনো বাহুর অক্ষাংশ বা দ্বিঘাংশের সংশোধনী হবে অক্ষাংশ বা দ্বিঘাংশের মোট ভ্রান্তি ইনটু ওই বাহুর দৈর্ঘ্য বাই ঘেরের পরিসীমা। এটা হচ্ছে বডিসের নিয়ম। এরপর ট্রানজিটের নিয়ম। তো ট্রানজিটের নিয়ম এরকম একটা ফর্মুলা আছে। ট্রানজিটের নিয়মে সেম, যে অক্ষাংশ বা দ্বিঘাংশের সংশোধনী হবে অক্ষাংশ বা দ্বিঘাংশের মোট ভ্রান্তি ইনটু যে বাহুর সংশোধনী আমরা নির্ণয় করব ওই বাহুর অক্ষাংশ বাই হচ্ছে সকল অক্ষাংশ বা দ্বিঘাংশের সমষ্টি, ওই বাহুর অক্ষাংশ বাই সকল অক্ষাংশের সমষ্টি। তো এটা হলো ট্রানজিটের নিয়ম, যে অক্ষাংশ বা দ্বিঘাংশের সংশোধনী হবে অক্ষাংশ বা দ্বিঘাংশের মোট ভ্রান্তি ইনটু ওই বাহুর অক্ষাংশ বাই সকল অক্ষাংশের সমষ্টি। তো এই দুইটা ছিল হচ্ছে সংশোধনী বডিসের নিয়ম। আর ঘের সমতাকরণ হচ্ছে ঘের সমতাকরণটা হচ্ছে মূলত যদি একটা বদ্ধ ঘের চিন্তা করি আমরা, তো একটা বদ্ধ ঘেরের প্রথমে যে কোনো একটা রেখার বিয়ারিং নির্ণয় করা হয়। এরপর কি করা হয়, যে প্রত্যেকটা বাহুর অন্তঃস্থ কোণ নির্ণয় করে নিরীক্ষা করা হয়। সর্বশেষে যে বডিস বা ট্রানজিটের নিয়মে নিরীক্ষা করা হয়, এবং নিরীক্ষা করে যদি এই সর্বপ্রথম যে বাহু থেকে আমরা পরিমাপ শুরু করছিলাম এই বাহুর সাথে এসে এই বিয়ারিং নির্ণয় করতে যদি দেখা যায় যে এই বাহুর প্রথম যে বিয়ারিংটা ছিল ওটার সাথে মিলে গেছে, তাহলে তো কোনো ত্রুটি থাকে না। বাট যখন মিলে না যায় তখন সেটাকে সমতাকরণ করা হয়। তাহলে যে যতটুকু পরিমাণ মিলে যায় না, মানে যতটুকু পরিমাণ বেশি থাকে বা কম হয়, ওই পরিমাণটাকে বলা হয় হচ্ছে মিলন ভ্রান্তি। তো এইভাবে প্রত্যেকটা বাহুর অক্ষাংশ দ্বিঘাংশ কোণ আবার নির্ণয় করে প্রত্যেকটা বাহুর বিয়ারিং নির্ণয়ের মাধ্যমে ঘেরের সমতাকরণ করা হয়ে থাকে। এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত প্রশ্নবিদ্ধ আছে পূর্ণবৃত্ত হ্রাসকৃত বিয়ারিং কাকে বলে। পূর্ণবৃত্ত হ্রাসকৃত বিয়ারিং সম্পর্কে আমরা পূর্বের চ্যাপ্টারে জেনে এসেছি। জরিপরেখার অক্ষাংশ দ্বিঘাংশ বডিসের নিয়ম এবং ট্রানজিটের নিয়মে সমতাকরণের সূত্রগুলো লেখা, সূত্রগুলো দেখে নিতে হবে। বদ্ধঘের ও খোলাঘের নিরীক্ষণের প্রক্রিয়া। এই ছিল মোটামুটি ঘের জরিপের নীতিমালা চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। সবাই বুঝতে পারছে আশা করি। ধন্যবাদ সবাইকে।